আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক বিএনপি, রাতে জামায়াতের সঙ্গে আলোচনা। নানামুখী চাপে বিব্রত হয়ে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, মন্তব্য নাহিদ ইসলামের। সরকারের কাজের গতি সন্তোষজনক নয়, ১/১১ পুনরাবৃত্তির আশঙ্কা। রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনায় বসতে প্রধান উপদেষ্টার প্রতি জামায়াত আমিরের আহ্বান, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণের সংশয় দূর করার তাগিদ। তদন্ত ছাড়া ৮ দিনের নোটিশে অব্যাহত দেওয়ার আইন বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এবং ঈদের আগে বাজারে আসছে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যা ৭:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বিএনপি। সকালে দলীয় ফোরামে আলোচনা করে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। অন্যদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাত ৮টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসাথে দ্রুত ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি দ্রুত ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া দরকার। নির্বাচনের জন্য যেভাবে প্রধান উপদেষ্টাকে চাপ দেওয়া হচ্ছে, এতে তিনি দায়িত্ব পালন করতে চাইছেন না। এ অবস্থায় দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণহত্যার বিচার ও বিভিন্ন কমিশনের সংস্কার নিয়ে যে গতিতে অন্তর্বর্তী সরকার চলছে, তাতে এনসিপি খুশি নয় বলেও জানান নাহিদ ইসলাম। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পৃক্ত নেই জানিয়ে তারা চাইলে দায়িত্ব ছেড়ে রাজনীতিতে যোগ দিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে আবারও সব দলকে নিয়ে আলোচনায় বসতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের মজলিসে শুরার অধিবেশনে এই আহ্বান জানান তিনি। এ সময় জনগণের সংশয় দূর করতে দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন আমিরে জামায়াত। একই সাথে সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। শেষ অবস্থায় অবস্থান করছে বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা সদস্যরা। এ সময় জামায়াতের আগামীর দিনের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন দলটির নেতা কর্মীরা। বাকটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। অধিবেশন উদ্বোধন করে জামায়াত আমির বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সব পক্ষের আলোচনার মধ্য দিয়েই সমাধান সম্ভব। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। জনগণের সংশয় দূর করতে একই সাথে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার গুরুত্ব তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক।
তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। এ সময় কথা বলেন সেনাবাহিনী প্রসঙ্গেও। সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী, ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। জুলাই আন্দোলনে হত্যা ও গুমের অপরাধীদের বিচার না হলে দেশ গভীর অন্ধকারে যাওয়ার আশঙ্কাও করেন আমিরে জামায়াত। যদি অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সার্জিস আলমকে এই লিগ্যাল নোটিশ দেন। 22 মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটটি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই পোস্টকে কেন্দ্র করে পাঠানো নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটকারী আইনজীবীরা। সার্জিস আলম তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে বলেছেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। এখানে তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যার ফলে আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। তাই আজকে আমি জনাব সার্জিস সাহেবকে 2 ঘন্টার নোটিশ প্রাপ্তির পরে 2 ঘন্টা সময় দিয়ে একটা আদালত অবমাননার নোটিশ দিয়েছি। আইন সংশোধনের মাধ্যমে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে সরকারি কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি বলেও জানান তিনি। সংশোধিত আইনটি বাতিল করা না হলে এ সময় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত হওয়া 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন যদি পাস হয় তাহলে একজন কর্মচারী সে বিনা নোটিশে চাকরি থেকে সে চিরতরে বিদায় গ্রহণ করতে হবে। অনেক দুষ্টু কর্মকর্তা তাদের অন্যায় এবং ষড়যন্ত্রমূলক প্রকল্প বাস্তবায়ন করে রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে চলে যাবে। এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোন দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো? প্রধান উপদেষ্টা না বুঝে তাকে মিসগাইড করে এই আইনটা স্বাক্ষর করানো হয়েছে। সরকারকে এই আলটিমেটাম দিতে চাই, আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা না বলে এই ফাইল যেন আইন মন্ত্রণালয়ে না যায়। যদি যায় তাহলে আমরা আইন মন্ত্রণালয়ে তালা চাবি দিয়ে আমরা বন্ধ করে দেব। আমরা এখন আইন মন্ত্রণালয়ে যাব, আইন মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে আলটিমেটাম দেব, দিয়ে পরবর্তীতে আমরা বিকেলে বসে আমরা কর্মসূচি ঠিক করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য সহ সংশ্লিষ্টরা এতে যোগ দিয়েছেন। আজকের সভায় 10টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। নিয়মিত সভার পর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতে পারেন বলেও জানা গেছে। লুটপাটের জন্য আওয়ামী লীগ শাসনামলে জ্বালানি খাতে মহাপরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিদ্যুৎ ও জ্বালানি খাতের মাফিয়াদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। মিজান শাহজাহানের রিপোর্ট। ও
ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদ বিতর্কে এবারের বিষয় সঠিক পরিকল্পনার অভাবেই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ। প্রস্তাবের পক্ষে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদ্যুৎ খাতের সাফল্য নিয়ে কাল্পনিক বক্তব্য দেওয়া ফেরিওয়ালাদের কেউ কেউ এখন কারাগারে, বাকিরা পলাতক। সময় এসেছে বিশেষ ট্রাইব্যুনালে মাফিয়াদের বিচারের মুখোমুখি করার। বিদ্যুৎ খাতের মাফিয়াদের নামের তালিকা যাতে সরকার প্রকাশ করে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে ইন্ডেমনিটি বিল করা হয়েছে সেটা বাতিল করে, অধ্যাদেশ বাতিল করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের, জ্বালানি খাতের লুণ্ঠনকারীদের বিচারের ব্যবস্থা করবার জন্য আমরা দাবি করছি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দুর্নীতি করে টিকে থাকতে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কুইক রেন্টাল বন্ধ করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ তার। 16 বছরে বাংলাদেশ যদি ওই কাজটা শুরু করত, যে গবেষণা করা, বিশেষজ্ঞ তৈরি করা, নিজেদের সক্ষমতা বাড়ানো, তাহলে এতদিনে কিন্তু আমাদের গ্যাস সরবরাহটা একটা বিপুল ভাবে থাকতো, যাতে আমাদের এই যে এলএনজি আমদানি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিছুই করার দরকার হতো না। তারা বলেন, উপর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নয়, জ্বালানির দাম নির্ধারণ করতে হবে গণশুনানির মাধ্যমে, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে। গণশুনানিতে যে তথ্য যুক্তি উপস্থাপন করা হবে সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তটা উপর থেকে আসবে না। আগে সব প্রতিষ্ঠান অকার্যকর হয়েছিল শেখ হাসিনার আমলে, এই কারণে যে সব এটা সিদ্ধান্ত আসতো উপর থেকে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বলে কিছু ছিল না। প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলি, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বলি, ইভেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলি, এই যে অসম চুক্তির মাধ্যমে এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলি করা হয়েছে, সেগুলি নিয়ে ভবিষ্যতে কি হবে সেগুলি সরকারকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কিছু উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতির স্বার্থে তাদের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নিরপেক্ষতা বজায় রেখে অন্তর্বর্তী সরকারকে রাজনীতিবিদদের প্রতিপক্ষ না বানানোর কথা বলেন ডক্টর জাহিদ। সেনাবাহিনীকে জুলাই আন্দোলনের সফলতার অন্যতম সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হলে নিজেদেরই বিতর্কিত হতে হবে। অন্য আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যারা ফাটল তৈরি করেছে তাদের কারণেই দেশে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব। জুলাই মাসের আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয়, জনগণের বন্ধু। সেই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না, এবং করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন। ঈদের আগে বাজারে 1000, 50 ও 20 টাকার 3টি নতুন নোট আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে সেখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না বলেও জানান তিনি। রাজধানীর PKSF এ দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম এর উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। এ সময় গভর্নর বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশিদের সহযোগিতা চাওয়া হচ্ছে। সেই সাথে বিদেশে থাকা সম্পদ যেন কেউ বিক্রি না করতে পারে সেজন্য সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছে বলেও জানান তিনি। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে। সারা দেশে 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ছায়া আইন সভা। নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করেছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে 2 দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াইয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান।
ঈদুল আজহা উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে পশুর হাট বসার আগে বেচাকেনায় জমে উঠেছে গরুর খামারগুলো। হাটের ভিড় আর দরদামের ঝক্কি এড়াতেই খামার থেকে কুরবানির পশু কেনার আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এবছর চট্টগ্রামের চাহিদার তুলনায় প্রায় ৩৭,০০০ পশুর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঈদুল আজহার এখনো বাকি প্রায় ২ সপ্তাহ। এখনো হাট না বসলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে খামার থেকে পশু কেনা। চট্টগ্রামের বাইজিৎ এলাকার খামারিরা জানালেন, কোরবানির পশু বিক্রি শুরু হয়ে গেছে। গরু কিনে খামারে রাখার সুবিধার কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। হাট থেকে নিলে যেমন অনেক এক্সট্রা হ্যাসেল থাকে, হাসিল দেওয়ার, গরু রাখার, খাবার দাবারের এইসব সুবিধা আমরা এগ্রো থেকে দিতে পারছি। খাদ্যর দামের কারণে আমরা অনেক ছোটখাটো খামারিরা অনেক পিছনে চলে যেতেছে। অনেক দাম দিয়ে খাবার খাওয়াই আমরা, তবে পর্যাপ্ত রেট পাই না। ক্রেতারা বলছেন, হাটের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে দেখে শুনে কেনা যাচ্ছে কোরবানির পশু। মোবাইলে ভিডিও কলে আমার ফ্যামিলি মেম্বারদেরকে গরুগুলো দেখাচ্ছিলাম, ওদের থেকে যেটা ভালো লাগলে তো এটা আশা করি নিব। ছেলে আগে দেখি গেছে তো কালকে আসি, আজকে আমরা আসলাম, সাদা গরুটা আমাদের পছন্দ হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এই বছর চট্টগ্রামে কোরবানির পশু রয়েছে ৮,৬০,০০০, যা চাহিদার তুলনায় প্রায় ৩৭,০০০ কম। দেশি গরুর প্রাপ্যতাটা প্রচুর আছে, আশা করি আমরা কোরবানিতে আমাদের গরু স্বল্পতা হবে বলে আমি মনে করি না। আর যদি অল্প কিছু শর্ট পড়ে তাহলে আশেপাশে উপজেলা থেকে এসে এই কাভারেজটা করতে পারবে। তো আমাদের অন্যান্য বছর যেভাবে আমরা চাহিদা ফিল আপ করি, এই বছরও ওইভাবে চাহিদা ফিল আপ হয়ে যাবে আমাদের, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো ঘাটতি হবে না। সরকারি হিসাবে চট্টগ্রামে খামার রয়েছে ১৪,২৫৮টি। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে অসংখ্য খামার। খামারিরা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় এবার গবাদি পশুর দাম বাড়বে প্রায় ১০%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে আম পরিবহন করবে ডাক বিভাগ। তাদের স্পিড পোস্ট কার্যক্রমের মাধ্যমে দেওয়া হবে এই সেবা। ডাক বিভাগের মাধ্যমে আম পাঠানোর খরচ কুরিয়ার সার্ভিসের তুলনায় অনেক কম পড়বে জেনে খুশি আম চাষি, অনলাইন ভিত্তিক আম ব্যবসায়ী ও ভোক্তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দেশের আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি সহ নানা জাতের ভালো মানের সুস্বাদু আম উৎপাদন হয় এ জেলায়। সারা দেশেই এ অঞ্চলের আমের রয়েছে বিশেষ খ্যাতি। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের নানা প্রান্তে যায় চাঁপাইনবাবগঞ্জের আম। তবে পরিবহন খরচের কারণে আমের দাম যায় বেড়ে। বড় ব্যবসায়ীরা ট্রাকে পরিবহন করেন আম, আর মাঝারি অনলাইন ভিত্তিক আম ব্যবসায়ী এবং সাধারণ মানুষ পরিবহন করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমের সময়তে কুরিয়ারগুলো করছে জিম্মি থাকতে হয় এবং অনেক ভোগান্তি শিকার হতে হয়। তবে এবছর ডাক বিভাগ চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের জন্য বিশেষ ডাক সেবা স্পিড পোস্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যদি কুরিয়ার সার্ভিসের চেয়ে তাদের সার্ভিসটা ভালো হয়, তাহলে এটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো। এবং এরা যদি ঠিক মতো সার্ভিস দিতে পারে, তাহলে কুরিয়ার সার্ভিসের দৌরাত্ম্যটা অনেক কমে যাবে। ডাক বিভাগ বলছে, দূরত্ব ভেদে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের যে কোনো অঞ্চলে পৌঁছে যাবে আম। আমাদের এই সার্ভিসের জন্য প্রতি কেজি, প্রথম কেজির জন্য লাগবে 10 টাকা, তারপরে প্রতি কেজির জন্য সার্ভিসটা যাবে 5 টাকা। বর্তমান বাজারে প্রতিযোগিতামূলক বাজার, এক্ষেত্রে যে কোনো গ্রাহক এই সুযোগটা নিতে পারেন। এবং এটার আরো একটি দিক হচ্ছে, পার্সেলটি কোথায় কোন জায়গায় অবস্থান করছে গ্রাহকরা অনলাইনে সার্চ করে এটা জানতে পারবেন। এই উদ্যোগে আম ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি দ্রুত পৌঁছানোর জন্য ফলের গুণগত মানও ভালো থাকবে বলে জানালেন কৃষি কর্মকর্তা। তারা যদি এই ধরনের একটা উদ্যোগ বাস্তবায়ন করে, তাহলে এটা কৃষকের যেমন উপকার আসবে এবং একই সাথে ভোক্তাও কাজে লাগবে। এই সেবা কার্যক্রমের মাধ্যমে ডাক বিভাগ গ্রাহকদের আস্থা অর্জন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
780 জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এদের মধ্যে সামরিক বেসামরিক উভয় ধরনের বন্দী রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দীদের 390 জন ইউক্রেনের, বাকি 390 জন রাশিয়ার। উভয় দেশই 270 জন করে সামরিক ও 120 জন করে বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছে। গত 3.5 বছরের যুদ্ধে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে দেশ দুটি। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে সমঝোতার আওতায় যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়া হয়েছে। বৈঠকে উভয় দেশের 500 জন করে মোট 1000 যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। আজ ও আগামীকাল বাকি 220 জনকে ছেড়ে দেবে তারা। যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়াকে স্বাগত জানিয়েছেন এই যুদ্ধ বন্ধের প্রধান মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিলের সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে এক বিচারক। এর আগে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় শুক্রবার ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞাটি দেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ চায়। নিষেধাজ্ঞা আরোপ করে হার্ভার্ডে শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানটিতে ভর্তি বন্ধ করে বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন করেছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী এটা সরকার করতে পারবে না বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠিত হল দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার 2024। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 26তম এই আসরটি তারকাদের মিলন মেলা ও গুণীজনদের সম্মাননা দেওয়ায় এক অনন্য মাত্রা পায়। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীতে এই আয়োজনটি বিশেষভাবে গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার টয়লেটরিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। এবছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান, সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং সেরা উদীয়মান অভিনেতার সম্মান অর্জন করেন ফররুখ আহমেদ রেহান। আজীবন সম্মাননা পান বরেণ্য অভিনেতা আবুল হায়াত। তাকে সম্মান জানানোর সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক লেখক আনিসুল হক। এছাড়া চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য চিত্রনায়ক শাকিব খানকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এবারে খেলার খবর। লিওনেল মেসির সঙ্গে আবারও জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের প্রশ্নে নেইমার অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন। তাতেই মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে নেইমারের যোগ দেওয়ার কথা রটে যায়। কয়েক মাস আগে মেসি ও সুয়ারেজের মায়ামিতে মিলিত হওয়ার গুজব উঠেছিল। দীর্ঘ ইনজুরি থেকে ফিরে নেইমার সম্প্রতি সান্তোসের হয়ে খেলায় ফিরেছেন। কোপা ডি ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি তাদের বিদায় করে দেয়। তাছাড়া ব্রাজিলিয়ারাওতে 9 ম্যাচে মাত্র 5 পয়েন্ট নিয়ে সান্তোস আছে 20 দলের মধ্যে 19 নম্বরে। তাই নেইমারের ভবিষ্যৎ হিসেবে ইন্টার মায়ামি একটি ভালো বিকল্প হতে পারে। কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবলে এটিএন বাংলা এ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে বৈশাখী টিভি, এসএ টিভি ও রাইজিং বিডির সাথে। গুলিস্তানের পল্টন ময়দানে সোমবার থেকে শুরু হবে 6 দিনের এই প্রতিযোগিতা। বাংলাদেশ অলিম্পিক ভবনে টুর্নামেন্টের গ্রুপিং ট্রফি ও জাসিং উন্মোচন করা হয়। এর আগে সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের টুর্নামেন্টে 32টি মিডিয়া হাউস 8টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠাতা স্কয়ার টয়লেটরিজের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও মোহামেডানের লিগ চ্যাম্পিয়ন কোচ আলফাজ আহমেদ, বিএসজে সভাপতি আরিফুল রহমান বাবু এবং সাধারণ সম্পাদক SM সুমন। বাংলাদেশ জাতীয় ব্রিজ দল
ডেনমার্কের হার্নিং শহরে অনুষ্ঠিতব্য 47তম ওয়ার্ল্ড টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ 2025-এ অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছে। বাংলাদেশ জাতীয় ব্রিজ দলকে সম্মান জানাতে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক বিএনপির, রাতে জামায়াতের সঙ্গে আলোচনা। নানামুখী চাপে বিব্রত হয়ে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। মন্তব্য নাহিদ ইসলামের, সরকারের কাজের গতি সন্তোষজনক নয়, 1/11 পুনরাবৃত্তির আশঙ্কা। রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনায় বসতে প্রধান উপদেষ্টার প্রতি জামায়াত আমিরের আহ্বান, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণের সংশয় দূর করার তাগিদ। তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে অব্যাহতি দেওয়ার আইন বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এবং ঈদের আগে বাজারে আসছে 1000, 50 ও 20 টাকার নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla। ধন্যবাদ।